3, 2, 1, 0. ছাব্বিশে মার্চ 2023 ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ওই দিন ইসরো শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে হেভিয়েস্ট রকেট লঞ্চ ভেহিকেল LVM-3 এর মাধ্যমে 36টি ওয়ানওয়েভ স্যাটেলাইট সফলভাবে পৃথিবী পৃষ্ঠ থেকে 450 কিলোমিটার উচ্চতায় 87.4 ডিগ্রি ইনক্লিনেশনে নিম্ন ভূবৃত্তাকার কক্ষপথে স্থাপন করে। সকাল 9টায় উৎক্ষেপণ শুরু হওয়ার 20 মিনিটের মধ্যেই LVM-3 প্রথম স্যাটেলাইট ব্যাচটিকে কক্ষপথে স্থাপন করে এবং এরপর 9টি পর্যায়ে সবগুলি স্যাটেলাইট ছাড়া হয়। এটি ওয়ানওয়েভ ইন্ডিয়ার দ্বিতীয় পর্যায়ের মিশন। 2022 সালে 23শে অক্টোবর প্রথম পর্যায়ে ওয়ানওয়েভের 36টি স্যাটেলাইটকে ইসরো সফলভাবে উৎক্ষেপণ করেছিল। LVM-3 ইসরোর সব থেকে ভারী লঞ্চ ভেহিকেল। এটি LVM-3 এর ষষ্ঠ মিশন, যেখানে মোট 5,805 কিলোগ্রাম ওজন বহন করেছে এই লঞ্চ ভেহিকেলটি। 2023 সালের মধ্যে 648টি স্যাটেলাইট স্থাপন করার পরিকল্পনা রয়েছে ওয়ানওয়েভের, যাদের মধ্যে 588টি অ্যাক্টিভ স্যাটেলাইট এবং বাকিগুলি ব্যাকআপ স্যাটেলাইট। অ্যাক্টিভ স্যাটেলাইটগুলি পৃথিবীকে ঘিরে 12টি কক্ষপথে প্রদক্ষিণ করবে এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দেবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর একটি বাণিজ্যিক শাখা NSIL বা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড এবং ওয়ানওয়েভের যৌথ উদ্যোগে দ্বিতীয় উৎক্ষেপণ এটি। ওয়ানওয়েভ সারা বিশ্ব জুড়ে 18টি মিশনে 618টি স্যাটেলাইট লো আর্থ অরবিটে স্থাপন করেছে। ইউনাইটেড কিংডম থেকে কানাডা প্রায় 50 ডিগ্রি ল্যাটিটিউডে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছে। 2023 সালের মধ্যে সারা পৃথিবী জুড়ে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা চালু করতে চলেছে ওয়ানওয়েভ। লাদাখ থেকে কন্যাকুমারী পর্যন্ত দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনো ইন্টারনেট পরিষেবা চালু হয়নি, সেখানে এই পরিষেবা পাওয়া যাবে। উপকৃত হবেন সামরিক বাহিনী, ব্যাংকিং, অন্যান্য সরকারি পরিষেবা থেকে শুরু করে সাধারণ মানুষ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও। ইসরো এবং NSIL এর যৌথ উদ্যোগে স্যাটেলাইট ইন্টারনেটের বাণিজ্যিক পরিষেবায় এক নতুন যুগের দিশা দেখালো এই উৎক্ষেপণ। নমস্কার, বিজ্ঞান প্রসঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিবেদনে আমরা দেখলাম যে গত 26শে মার্চ শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে LVM-3 এর সফল উৎক্ষেপণ পরিচালনায় ইসরো। সেই সাফল্যকে সেলিব্রেট করতেই মূলত আমাদের আজকের এই পর্ব। তবে শুধু LVM-3 কেন, এর আগেও বহু উৎক্ষেপণের সাক্ষী ছিলাম আমরা, যার পরিচালনা ছিল ইসরো। আমরা দেখতাম টিভির পর্দায় সেই উৎক্ষেপণ 10, 9, 8, 7 করে একটা কাউন্টডাউন যেত, যার শেষে একটা আগুনের গোলা দুর্নিবার বেগে আকাশ ভেদ করে বেরিয়ে যেত। আর প্রত্যেকবার আমরা শিহরিত হতাম, রোমাঞ্চিত হতাম এবং ভারতবাসী হিসেবে গর্বিত হতাম। কিন্তু এই প্রত্যেকটা উৎক্ষেপণের পেছনে যে একটা বিশাল মহাযজ্ঞ চলে, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। এবং পাশাপাশি বলা যেতে পারে যে আমাদের এই প্রত্যেকটা উৎক্ষেপণ ঘিরে আমাদের মনেও কিন্তু হাজারো প্রশ্ন ভিড় করে। আজকের এই পর্বে চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর সন্ধান করতে। আমাদের স্টুডিওতে আজকে আমরা দুজন বিশেষজ্ঞকে পেয়েছি, যারা অন্যতম সৌরবিজ্ঞানী ভারতবর্ষের। আমরা আমাদের সঙ্গে পেয়েছি অধ্যাপক শ্রী সন্দীপ কুমার চক্রবর্তীকে এবং পেয়েছি আমরা ডক্টর রাকেশ মজুমদারকে। আপনাদের দুজনকেই আজকের এই পর্বে স্বাগত জানাই। সরাসরি একেবারে অনুষ্ঠানে চলে যাব, কোনো ভূমিকা না করে, কারণ প্রচুর প্রশ্ন সত্যি আপনাদের মতো আমারও মাথায় আসছে এই উৎক্ষেপণকে কেন্দ্র করে। প্রথমেই জানতে চাইব, স্যার, LVM-3 এর অবজেক্টিভটা কি, অর্থাৎ কি ধরনের উদ্দেশ্য নিয়ে একে উৎক্ষেপণ করা হয়েছে এবং সেখানে কি নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? এবং আমরা প্রতিবেদনে শুনলাম একটা শব্দ ব্যবহার করা হয়েছে হেভিয়েস্ট, এটা যদি একটু ব্যাখ্যা করেন।
আচ্ছা, আমি তো ব্যাখ্যা করার জন্য আমি একটা রকেটের মডেল নিয়ে এসেছি। বাহ, এটা দিয়ে হয়তো বোঝাতে সুবিধা হবে। একদম। এটা এলভিএম, আসলে LVM-3 যেটা, সেটা জিএসএলভির জিটাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা জিএসএলভি রকেট, জিওসিনক্রোনাস অরবিটে পাঠানোর জন্য। তো LVM-3 যেটা, সেখানে এই দুটো এই 4টে সলিড রকেট বুস্টারের বদলে 2টো সলিড রকেট বুস্টার আছে। এইখানে আছে একটা লিকুইড প্রোপেলেন বুস্টার, আর এখানে আছে ক্রায়োজেনিক ইঞ্জিন। এই ক্রায়োজেনিক ইঞ্জিনটার জন্য আমরা রকেটে করে সবচেয়ে হেভিয়েস্ট, মানে এ পর্যন্ত আমরা 8 টনের জিনিসকে আমরা অ্যাকচুয়ালি জিওসিনক্রোনাস অরবিটে পাঠাতে পারি, মানে প্রায় 36,000 কিলোমিটার উঁচুতে। স্যার এখানে যে মানে এই যে বলছেন যে 8 টন, এর মধ্যে কি মানে পেলোড শুধু নাকি ফুয়েলও রয়েছে? না 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 না, ফুয়েল সমেত তো 640 টন। আচ্ছা, বিশাল নাম্বার। আচ্ছা আচ্ছা, 8 টন হচ্ছে শুধু পেলোড। আচ্ছা, পেলোড। আচ্ছা, এই পেলোডগুলো এইটুকু জায়গার মধ্যে থাকবে। এইটুকু জায়গার মধ্যে যেটা আছে সেটা আমাদের পেলোড, আর এটা হচ্ছে ঠেলে তুলে দেওয়ার সব কিছু। তো প্রথম যখন পাঠানো হচ্ছে 8 টনের জিনিস আমরা পাঠাতে চেষ্টা করি, কিন্তু এই গত 26শে মার্চে পাঠানো হচ্ছে 5,800 কিলোগ্রাম, মানে 5.8 টন। আচ্ছা, 5.8 টনের মধ্যে এবার প্রথমে এই বুস্টার রকেট যেগুলো ছিল সেগুলো প্রথমে অন করা। দেখবেন প্রথমে যখন আগুনটা জ্বলে, জিরো বলার সঙ্গে সঙ্গে এই বুস্টার রকেটগুলো জ্বলে, মাঝের রকেটটা কিন্তু জ্বলে না। মাঝের রকেটটা প্রায় 2-3 মিনিট পরে জ্বলবে। এবার এটা প্রায় 2 মিনিট পরে এইটা জ্বলতে শুরু করলো, আর এরাও তখনও চলছে। যেতে যেতে তারপরে যেটা হয় যে এই বুস্টার রকেটগুলো প্রায় মনে করুন 20-22 কিলোমিটার তুলে দিয়ে এরা খসে পড়ে যায়। ঠিক আছে, কারণ এদের কাজ হলো, মনে করুন একটা গাড়ি থেমে আছে, তাকে প্রথম ঠেলতে যে এনার্জিটা, এক্সট্রা এনার্জি লাগবে, এই বুস্টার রকেটের কাজ হলো ঠেলে এই যে থেমে আছে এত বড় ভারী জিনিসটা, তাকে কোনো মতে মানে শুরুর, হ্যাঁ, নিউটনস ল অনুসারে জাস্ট একটা গতি দেয়া। প্রথমে যেই গতি দেওয়া হয়ে গেল, এর কাজ কিন্তু শেষ, এ একদম পড়ে গেল। ততক্ষণ এ চালু হয়ে গেল, এ অলরেডি চলছে। এ যেতে যেতে যখন প্রায় মনে করুন প্রায় অন্ততপক্ষে 60-70 কিলোমিটার পর্যন্ত গেছে, সেইখানে কিন্তু এই সেপারেশনটা, এটা সেপারেট হলো। এবং তারপরে দেখা যাচ্ছে যখন 15 কিলোমিটার উপরে উঠে গেছে, এই যে শেপটা দেওয়া হয়েছে রকেটের, তার কারণ বাতাসের সাথে ঘষা লাগতে গেলে মিনিমাম ক্ষতি হয়। 115 কিলোমিটার উঠে গেলে এই অংশটা কিন্তু খুলে পড়ে যায়। আচ্ছা, রকেট তখন ভেতরে যে স্যাটেলাইটগুলো সুন্দর করে সাজানো আছে তারা কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে, কিছু এসে যায় না, কারণ বাতাস নেই আর। এবার এইখানে দেখবেন যে এই জায়গাটা ছুঁচলো আছে, এখানে 4টে স্যাটেলাইট এখানে থাকে সুন্দর করে সাজানো, যেমন করে আপনার ভেন্ডিং মেশিনে যেমন করে কোকা কোলার ক্যানগুলো সাজানো থাকে, একটা করে এরকম সাজানো আছে 4টে। এইখানে আছে তিনটে লেয়ার, 8টা করে, 4টে লেয়ার, 8টা করে, 4 32টা, আর এখানে আছে 4টে, এই 36টা আছে। এইবার 115 কিলোমিটার পড়ে যাওয়ার পর থেকে এটা হবে যে এই ইগনিশন যেটা এটা চালু হয়েছিল, এটা তখন এটা কি করে স্টপ করে যায়, মানে এই অংশটা খুলে পড়ে যায়, এই অংশটা। তার 2 সেকেন্ড পরে ক্রায়োজেনিক ইঞ্জিন চালু হয়। আচ্ছা, এই হচ্ছে কিন্তু মেন, মানে ইন্ডিয়ার যে এত বড় জিনিস পাঠাতে পারছে তার মেন কিন্তু তার মানে কান্ডারি যাকে বলে, সেটা হচ্ছে ক্রায়োজেনিক ইঞ্জিন। এই ইঞ্জিনটাতে লিকুইড হাইড্রোজেন এবং লিকুইড অক্সিজেন দিয়ে পাঠানো হচ্ছে। লিকুইড হাইড্রোজেনকে মনে রাখতে হবে -250 ডিগ্রিতে লিকুইড করা হয় হাইড্রোজেনকে, আর অক্সিজেনকে প্রায় -180। টেকনোলজি মোস্ট কমপ্লেক্স, এবং ইন্ডিয়ার প্রচুর সময় লেগেছে এটা ডেভেলপ করতে, এবং এই কারণেই কিন্তু এত সহজে আমরা এত ভারী জিনিস পেলোড পাঠাতে পারছি। এইটা হচ্ছে আমাদের কাছে প্রথম। এর আগে কিন্তু এই ক্রায়োজেনিক ইঞ্জিন আমাদের কাছে ছিল না, আমাদের রাশিয়া থেকে কিনতে হতো। আচ্ছা, এইটা করার পরে তারপরে মনে করুন যে এই ক্রায়োজেনিক ইঞ্জিন এটা বন্ধ হয়ে যাওয়ার 2 সেকেন্ড পরে ক্রায়োজেনিক ইঞ্জিন শুরু হলো। তারপর সেই ক্রায়োজেনিক ইঞ্জিনটা প্রায় 10.5 মিনিট মতো চলে গিয়ে শুধু এইটুকু অংশ আস্তে আস্তে বেঁকে গিয়ে পৃথিবীর সঙ্গে প্রায় প্যারালাল যেতে শুরু করে। এবং এইখানকার ভেলোসিটিটা যখন প্রায়, এটাকে বলে রিলেটিভ ভেলোসিটি, পৃথিবীর রেসপেক্টে যখন রিলেটিভ ভেলোসিটি 7.6 কিলোমিটার পার সেকেন্ডে যেতে থাকে, তখন সেন্ট্রিফিউগাল ফোর্সটা এত বেশি হয় যে পৃথিবী আর ওকে মানে টেনে আর ফেলতে পারবে না, ও তখন অ্যাকচুয়ালি স্যাটেলাইটে পরিণত হয়ে গেছে। তো এই হাইটটা হবে প্রায় 451 কিলোমিটারে গিয়ে ও করে কি, এইটা তখন আপনার ইঞ্জিনটা বেরিয়ে চলে গেল, এই যে C-25 যেটা আছে আপনাদের ক্রায়োজেনিক, আর এটা থেকে একে একে রকেটগুলোকে, মানে আমার স্যাটেলাইটগুলোকে বার করতে করতে প্রথমে এই 4টে বেরিয়ে এলো, তার মধ্যে 30 সেকেন্ড বাদে এখান থেকে 4টে বেরিয়ে গেল, তারও 30 সেকেন্ড বাদে এখান থেকে বেরিয়ে গেল। এই করে আস্তে 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 9খানা স্টেজে, এটা একটা স্টেজে, আর এই 4টে হচ্ছে 4 দুগুণে 8খানা স্টেজে, মোট 9টা স্টেজে 36 স্যাটেলাইটকে এইভাবে
ছেড়ে দেওয়া হলো, ওরা কিন্তু নিজে নিজে কক্ষপথে যাবে আচ্ছা। কারণ ওদেরও কক্ষপথ কিন্তু 1200 কিলোমিটার উঁচুতে, এদেরকে ছেড়ে আসা হলো 451 কিলোমিটার উঁচুতে, ফলে ওরা কিন্তু এখনো কক্ষপথ পায়নি। কিন্তু যেটা করলে ওরা এবার তারপর নিজেদের অরবিটে চলে যেতে পারবে, সেই অরবিট পর্যন্ত ছেড়ে আসা হলো। আমাদের কাজ শেষ, মোটামুটি রকেটের কাজ শেষ হয়ে গেল, সে পৃথিবীর গ্র্যাভিটি থেকে বার করে দিয়ে চলে এসেছে। এবার খুব সামান্য এনার্জি খরচ করে সে কিন্তু আস্তে আস্তে নিজের অরবিটে চলে যাবে 1200 কিলোমিটার উঁচুতে, এবং 87.4 ডিগ্রি অ্যাঙ্গেল করে, যাতে ওটা অ্যাকচুয়ালি পোলের উপর দিয়ে না যায়, কারণ পোলের উপর দিয়ে গেলে অনেক বেশি চার্জ পার্টিকেল এসে ঢুকবে, অনেক কমিউনিকেশনের ক্ষতি হবে, কাজে অরবিটটাকে একটুখানি অফ পোলার করা হয়। তো এই কাজটা মানে এটা হচ্ছে মেন কাজ আর কি। রকেটের কাজ হলো কি 451-455 জায়গাতে ছেড়ে আসে, চলে আসে, তারপরে ও নিজে 1200, এবং ওরা তখন কি করে, ওই মানে 15খানা এরকম প্লেন আছে, সেটা আরও ডিটেলে যাওয়ার আর কি, যে ওরা কী করে স্যাটেলাইটগুলোকে ছাড়া হয়। তো এই হচ্ছে ব্যাপার। এর আগে যেগুলো পাঠানো হয়েছিল এত ভারী জিনিস পাঠানো যেত না। আচ্ছা, যদিও অন্যান্য দেশ অলরেডি মানে মনে করুন স্যাটার্ন রকেট, স্যাটার্ন 5 যেগুলো আমেরিকা অ্যাপোলোতে পাঠিয়েছে, সেই সমস্ত মিশনেও আমাদের মানে যথেষ্ট স্ট্রেংথ, ওদেরও থ্রাস্ট ছিল প্রচুর, কিন্তু ইন্ডিয়া খুব রিসেন্টলি এত থ্রাস্টের জিনিস পাঠাতে সক্ষম হয়েছে। মানে আমরা কথায় কথায় বলি না যে এটা কেন বুঝতে পারছো না, এটা তো কোনো রকেট সায়েন্স নয়, মানে বোঝা যাচ্ছে যে অত্যন্ত জটিল জিনিস, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। না, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে আপনি হাইড্রোজেন এবং অক্সিজেনকে শুধু লিকুইড অবস্থাতেই রাখতে হবে না, 40,000 RPM আপনার কম্প্রেসারকে ঘুরতে হবে শুধু ওই টেম্পারেচারটা মেনটেন করে রাখার জন্য। প্রচণ্ড কমপ্লেক্স টেকনোলজি। এইটা হচ্ছে মেন ইন্ডিয়ার বলবো আমি অ্যাচিভমেন্ট একটা, যে এই এবং পরপর কয়েকটা স্যাটেলাইট পাঠানো হলো, যেমন আর এর আগেটা যেমন 23শে অক্টোবর যেটা গেছে, সেটাও এক্স্যাক্টলি সেম ডিটো ইনস্ট্রুমেন্ট গেছে, মানে দুটো একই, মানে দুটো প্রযুক্তিগত দিক থেকে দুটো আইডেন্টিক্যাল, স্যাটেলাইটও আইডেন্টিক্যাল গেছে, ফলে একটা হেরিটেজ তৈরি হলো, একটা কনফিডেন্স তৈরি হলো যে হ্যাঁ আমি এই টেকনোলজি এখন আমি রুটিনলি ব্যবহার করতে পারবো। এইটা করা খুব জরুরি। শুধু আর সাফল্যটাই বড় কথা না, সাফল্যটাকে ধরে রাখা, তারপরে গিয়ে আবার ধরে রাখা ইত্যাদি, কারণ যে কোনো লেভেলই তার আগের লেভেলটার উপরে বেস করে হয়। নিশ্চয়ই, একেবারেই আমাদের অনুষ্ঠানের শিরোনামও তাই, সাফল্য এবং ভবিষ্যৎ। তো সাফল্যের কথা শুনছিলাম আমরা, আর এটা তো গেল রকেটের কথা। এবার যে স্যাটেলাইটগুলোকে রাখা হচ্ছে সে প্রসঙ্গে আসবো। আমি একটু ডক্টর মজুমদারের কাছে আসবো, যে এই যে ওয়ানওয়েভ স্যাটেলাইটগুলো ছাড়া হলো, এর ফাংশনটা যদি একটু বলেন। হ্যাঁ, তো ওয়ানওয়েভ স্যাটেলাইট এটা টোটাল 12টা প্লেনে, এবং প্রত্যেকটা প্লেনে 49টা করে স্যাটেলাইট, তো টোটাল 588টা স্যাটেলাইট আমরা থাকবে, এবং আরও কিছু থাকবে ব্যাকআপ স্যাটেলাইট হিসাবে। মূলত এই 588টা স্যাটেলাইট একটা নেটওয়ার্ক, একটা জালের মতো বিছিয়ে থাকবে পুরো পৃথিবী ঘুরে, যেটা ওয়ানওয়েভের একটা ইউকে বেস কোম্পানি, তাদের হচ্ছে প্ল্যান। এবং তারা এটা করে যেটা করবে, যে আমাদের ইন্টারনেট যে ব্রডব্যান্ড আমরা বলি, যেটা ইউজুয়ালি টাওয়ার এই মাধ্যমে হয়, সেটা স্যাটেলাইট বেস করে ব্যাপারটা হবে। এবং এই এতগুলো একটা জালের মতো স্যাটেলাইট এতগুলো থাকার ফলে যেটা হবে, কানেক্টিভিটিটা একদম দূর থেকে দূরান্তে চলে যাবে। যেটা আপনাদের বলা হলো ইন্ট্রোডাক্টরি যে ভিডিওটা ছিল, সেখানে যে এই যে এদের রয়েছে, তার ফলে এদের দূর দূরান্তে শুধু তো যাবেই, এবং অলরেডি এটা রয়েছে। এটা বলা হলো যে 50 ডিগ্রি ল্যাটিচিউডে একটা কানাডা থেকে ইউকে পর্যন্ত সেটা রয়েছে, সেটা প্রমাণ করে দিয়েছে। আর এটা যে খুব একটা আকর্ষণীয় দিক হতে চলেছে প্রযুক্তিগতভাবে, অ্যাপ্লিকেশনের দিক থেকে এবং বাণিজ্যিক দিক থেকেও বটে। এবং সেই বাণিজ্যিক দিক থেকে আমরা সবাই শুনেছি ইলন মাস্কের কথা, তার যে স্টারলিংক প্রজেক্ট, সেটাও এই একই ধরনের প্রজেক্ট। তো এই জায়গায় বাণিজ্যিক যেখানে লাভ হবে, সেখানে কম্পিটিশন আসবেই। এবার আমাদের ইসরোর বাণিজ্যিক লাভ যেটা হচ্ছে, আমরা প্রমাণ করতে পেরেছি, যেটা প্রফেসর চক্রবর্তী বলছিলেন, যে আমাদের প্রযুক্তিগত আমাদের ক্ষমতাকে আমরা প্রমাণ করতে পেরেছি। সুতরাং সেখানে আমরা বাণিজ্যটা করছি। NSIL যে সংস্থা রয়েছে, ইসরোর কমার্শিয়াল উইং, তারা কিন্তু এই স্যাটেলাইট শুধু এই ওয়ানওয়েভই নয়, টোটাল 422টার উপরে ফরেন স্যাটেলাইট এখনো পর্যন্ত ইসরো লঞ্চ করেছে, এবং এই পৃথিবীর কাছে আমরা আমাদের সাফল্য প্রমাণ করতে পেরেছি, এবং সেখানে আমরা লাভজনকভাবে সেটাকে দেখছি। আমি আসবো বাণিজ্যের ব্যাপারটাতে, আমি আরেকবার আসবো, আরেকটু ডিটেইলসে আসবো। তার স্যারের কাছে আমি আরেকটা প্রশ্ন রাখবো, যে এই যে আমরা তো যেটা এখন ব্রডব্যান্ড পরিষেবা পাই, সেটা তো টাওয়ারের মাধ্যমে হয়,
এবং এইখানে যে ব্রডব্যান্ড পরিষেবাটা আমরা পেতে চলেছি সেটা তো স্যাটেলাইট থেকে হবে, তো এক্ষেত্রে পার্থক্যটা কি হবে, মানে পরিষেবায় কি স্পিডের কোনো পার্থক্য বা কিছু? বিশাল পার্থক্য হবে, কেননা যখন আপনি আগের মডেলের যেটা আপনি দেখছেন সেটাকে আমরা বলি ল্যাটেন্সি বলি, যেটাকে যে একটা ডিলে আছে, দেখবেন যে মুখের সঙ্গে অনেক সময় কথা মিলছে না কিংবা কথা আসতে দেরি হচ্ছে, এগুলো প্রায় 560 মিলি সেকেন্ডের মতো গ্যাপ হয়। তার কারণটা হচ্ছে যে স্যাটেলাইটটা রিলে করছে সেটা জিও স্টেশনারি অরবিটে বসে আছে 36,000 কিলোমিটার উঁচুতে, অথচ এই স্যাটেলাইটগুলো মাত্র 1200 কিলোমিটার উঁচুতে, এবং এতগুলো বসানো হয়েছে 49খানা এক একটা প্লেনে, 49টা করে 30 ডিগ্রি গ্যাপে, ফলে আপনি কখনোই 5 থেকে 10 মিলি সেকেন্ডের বেশি ল্যাটেন্সি পাবেন না। অর্থাৎ কিনা সিমলেসলি, এবং এটা আপনি কথোপকথন চলবে এবং স্পিড অনেক বেশি বেড়ে যাবে, ফ্যাক্টর অফ 10 কমে যাচ্ছে আপনার ল্যাটেন্সিটা, যেটা আপনার ডেড টাইম বলে। আজ এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবং এখান থেকে আপনি যে কোনো কোণে, মানে যে কোনো জঙ্গল, গুহা, যে কোনো জায়গাতে আপনি, কারণ স্যাটেলাইটগুলো এত কাছে আছে তার ইন্টেন্সিটিটাও বেশি হবে, সিগন্যালের ইন্টেন্সিটি, কারণ ওটা তো 36,000 আগেরটা, ফলে ন্যাচারালি এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা দিক হতে চলেছে। আমি শুধু একটা দিক, আমি একটা সেন্টেন্স অ্যাড করতে চাইছি ডক্টর মজুমদারের সঙ্গে, যে এই যে ওয়ান ওয়েভটা কিন্তু শুরু হয়েছিল প্রায় 2012 সালে, বহুকাল আগে। সেখানে এলন মাস্কেরটা কিন্তু 2019-20 দিকে ঠিক করলো যে না, আমিও কম্পিটিশনে নামবো, এবং এলন মাস্ক অলরেডি 1700খানা স্যাটেলাইট কিন্তু অলরেডি অরবিটে নামিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু দুটো, অথচ এরা নামিয়েছে এ পর্যন্ত 618টা মতো, তার মধ্যে 588টা অ্যাক্টিভ আর 30খানা মতো প্যাসিভ পড়ে থাকবে ব্যাকআপ। একটা খারাপ হতে গেলে সেখানে ওখানে চলে আসবে ওই জায়গাটাতে। ডিফারেন্সটা হচ্ছে যে এটা কম্পিটিশন করছে না, এরা অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি। ডিফারেন্স হচ্ছে ওয়ান ওয়েভ কিন্তু বড় বড় গভর্নমেন্টাল সার্ভিসগুলো নেবে, আচ্ছা, এবং বড় বড় কর্পোরেটগুলোকে সার্ভ করবে। ওরা কিন্তু সামান্য মানে ইন্ডিভিজুয়ালদের সার্ভ করবে না। সেখানে এলন মাস্ক অ্যাবসলিউটলি গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা মানে কনজিউমার লেভেলে যাবে, যারা ইন্ডিভিজুয়াল কনজিউমার লেভেলে, ফলে এদের দুজনেই কিন্তু সার্ভিস যে এরিয়াটা পুরো আলাদা। হ্যাঁ, এবং গভর্নমেন্ট লেভেলের ফলে, এবং মিলিটারিতে যেমন এটা প্রচুর ভালো অ্যাপ্লিকেশন হবে, কারণ এটা যে বড় বড় চিন্তাধারার লোকেরা ইউজ করবে ওয়ান ওয়েভ ইন্ডিয়াকে। এবং ওয়ান ওয়েভ শুরু করেছিল ইউকে, উনি যেটা বললেন, কিন্তু আমি বলছি লেটেস্ট খবর হচ্ছে যে সুনীল মিত্তাল আমাদের 40% স্টেক হোল্ডার, ফলে অ্যাকচুয়ালি এটাকে এখন ওয়ান ওয়েভ না বলে ওয়ান ওয়েভ ইন্ডিয়া বলা হয়, কেননা এটা এখন মোরাললেস। তারপরে স্টেক হলে সেখানে ইউকে স্টেক মাত্র 17.6। অবশ্যই আসার কথা আমাদের জন্য। আরেকটা আমার ভীষণ মানে একটা প্রশ্ন মাথায় আসছে, যেটা হচ্ছে যে এই স্যাটেলাইটগুলোর লাইফ টাইম কিরকম? 3 বছর টিপিক্যালি, নমিনাল হচ্ছে 3 বছর। তার কারণ স্যাটেলাইটের মধ্যে সবসময় আমরা একটা করে লিকুইড, এক ধরনের সিলিন্ডার দিয়ে পাঠাই নিজেদের অরবিট কারেক্ট করার জন্য। সেই যে লিকুইডটা, যেটা হাইড্রোজেন টাইপের লিকুইড থাকে, যারা আর কি মোমেন্টাম দিয়ে অরবিটটাকে ঠিক কারেক্ট অরবিটে বসানোর চেষ্টা করে সবসময়, কারণ সব স্যাটেলাইটে অরবিট কিন্তু ক্ষয়ে যাচ্ছে। এবার সেইটাকে আপনাকে কারেক্ট করতে হবে নিজেকেই, আস্তে আস্তে আবার অরবিটটাকে তুলে নিয়ে যেতে হবে। সেই সব করতে, কিংবা খুব মাইনিউট চেঞ্জ করতে, তাতে আপনার ওই লিকুইড যেই শেষ হয়ে গেল, আপনার যন্ত্রপাতি সব কাজ করছে, কিন্তু আপনি স্যাটেলাইট তারপরে অনিবার্য কারণে ও ঘর্ষণে আস্তে 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 পৃথিবীতে এসে পড়বেই, এবং বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে যাবে 99%, হয়তো 2-1টা টুকরো এসে পড়বে পৃথিবীতে। বা 3 বছর টিপিক্যাল, আর এটাই আশা করা যাচ্ছে। তবে যেগুলো বাইরে চলে যায়, যেমন আমরা পাঠিয়েছি ভয়েজার, 1976-এ পাঠিয়েছি, সে এখনও কাজ করছে। তার কারণ সেখানে মানে ঘর্ষণে পুড়ে যাওয়ার কোনো চান্স নেই, সে মহাকাশে একদম মহাশূন্যে এগিয়ে চলেছে। সেখানে এই প্রবলেমটা হচ্ছে না, সেখানে অরবিট কারেক্ট করতে হচ্ছে না, কিন্তু এখানে অরবিটটা কারেক্ট করা খুব জরুরি। আচ্ছা, ডক্টর মজুমদারের কাছে আমার একটা প্রশ্ন রাখতে ইচ্ছে করছে, যে এই যে লঞ্চিং ভেহিকেলটা পাঠানো হচ্ছে, এইটাকে মানে কিভাবে ফিরিয়ে আনা হয়, এবং এটা কি রিউজেবল? হ্যাঁ, এটা প্রথম কথা হচ্ছে যেটা এখন আমাদের করা হচ্ছে সেটা রিউজেবল নয়, মানে যেটা ওয়ান ওয়েভের ক্ষেত্রে আপনি যদি বলেন, কিন্তু এটা রিসেন্টলি ইসরোর আর ডিআরডিওর একসঙ্গে যৌথ একটা প্রচেষ্টায় সেই প্রযুক্তির দিকে ইসরো এগোতে চলেছে। অলরেডি সেটা ইলন মাস্কের ফ্যালকন দিয়ে প্রুফ করা গেছে যে প্রযুক্তিভাবে এটা সম্ভব, এবং ইসরো কিন্তু সেটা একটা সফল প্রথম একটা প্রাথমিক যে পরীক্ষা সেটা
সেটাতে সাফল্য কারণ পেয়েছে। আমরা তো সকলেই জানি যে মহাকাশ গবেষণা মানে একটা প্রচন্ড অর্থনীতির একটা বড় জায়গা রয়েছে সেখানটা যদি আমরা একটুখানি কমিয়ে আনতে পারি তাহলে এরকম ধরনের বুস্টার রকেট কিন্তু ফিরে পাওয়া যায়, বুস্টার রকেট গুলো যে খোলে না, পরে বুস্টার রকেট গুলোকে ফেরত পাওয়া যায়, কিন্তু অন্যান্য যে জিনিসগুলো অংশ সেগুলো পাওয়া যায় না। আর একটা মানে যেটা বারবারই মনে হচ্ছে যে এই ধরনের যে প্রজেক্টগুলো হচ্ছে এতে তো চ্যালেঞ্জেস প্রচুর, মেজর চ্যালেঞ্জ বললে কি বলবেন? হ্যাঁ, চ্যালেঞ্জেস যেরকম বিভিন্ন দিক দিয়ে রয়েছে। প্রথমত তো যে কন্ডিশনে স্পেসে ওই স্যাটেলাইটগুলো থাকবে তার একটা আইডেন্টিক্যাল কন্ডিশন প্রথমে তৈরি করা হয়, ল্যাব স্ট্যান্ডার্ডাইজেশন যেটাকে বলা হ্যাঁ হয়। সেটা করা হয় এবং সেখানে দেখা হয় এবং সেখানেও অনেক সময় এই জন্য বিভিন্ন প্রজেক্ট বলা হয়, যেরকম আদিত্য L1 বলা হচ্ছিল ছাড়া হবে কিন্তু আবার ডিলে হলো, এগুলো হতে থাকে এই ধরনের চ্যালেঞ্জের জন্য। আরেকটা সেটা হচ্ছে প্রাথমিকভাবে যখন আপনি তৈরি করছেন সেই চ্যালেঞ্জটা থেকে যায় এবং তারপরে যখন আপনি পাঠালেন একটা বড় চ্যালেঞ্জ রয়েছে, আপনি সৌরবিজ্ঞানী দিয়েই ইন্ট্রোডিউস করলেন, তো সেই দিক ধরেই বলবো যে সূর্যের একটা খুব বড় এখানে ভূমিকা রয়েছে। করোনাল মাস ইজেকশন, সৌরঝড়, জিওম্যাগনেটিক স্টর্ম, এখন আমাদের এগুলো কমন ওয়ার্ডসেই চলে এসছে। যেরকম স্পেস ওয়েদার একটা নতুন টার্ম অ্যাড হয়েছে, যেটা আমরা বাড়ি থেকে বেরোনোর আগে ছাতা নেব কিনা একটা ওয়েদার দেখে নিই, ঠিক সেরকমই ধরনের আমরা যখন সোলার সাইকেল বলে 11 বছর একটা সাইকেল হয়, সেটা ম্যাক্সিমা যখন থাকে তখন এই অ্যাক্টিভিটিগুলো বাড়ে। কিন্তু তার আগে একটু মিনিমাম, যদিও অনেকটা সেফ এর জন্য, কিন্তু 11 বছর তো বসে থাকা হবে না যে আর একটা মিশন কখন হতে চলেছে, বা মিনিমাতে পাঠালেও তখনও এগুলো চান্স থাকে, জিরো নয় একদম যে এখন অ্যাক্টিভিটি হবে না। তো এই ধরনের স্টারলিংক বেশ কিছু স্যাটেলাইট হারিয়েছিল এবং প্রত্যেকটা স্যাটেলাইটই অনেক খরচা করা হয়, সুতরাং আমরা চাইবো না সেটা হতে। তো সেটা করতে গিয়ে স্পেস ওয়েদারটাও আমাদের অ্যাওয়্যার হতে হবে এবং সেখানে সৌরবিজ্ঞানীদের সাহায্য নিয়ে এই ভবিষ্যৎবাণীটা করা, স্পেস ওয়েদার কন্ডিশন কি হবে, তো সেগুলো অবশ্যই নজর রাখা উচিত। একটা জিনিস খালি অ্যাড করছি যে যে যখনই সূর্য থেকে করোনাল মাস ইজেকশন হয়, যে চার্জ পার্টিকেলগুলো পৃথিবী দিকে ধেয়ে আসে, ওরা কিন্তু এই স্যাটেলাইটগুলোর যে ডানাগুলো আছে আপনি দেখেছেন, যেগুলোকে সোলার প্যানেল বলি, সেই প্যানেলে গিয়ে ধাক্কা মারে। কারণ স্যাটেলাইটগুলো সাইজে ছোট, ডানাগুলো কিন্তু বড়, প্রায় কোনো কোনো কেসে ISS জানেন কয়েকটা ফুটবল ফিল্ডের মতো বড়। সেইখানে ধাক্কা লাগলে কিন্তু মোমেন্টাম ট্রান্সফার হয়, মানে ওটা ধাক্কা মারে, একটা সত্যিকারের ধাক্কা মারে। একটা সিঙ্গেল পার্টিকেল ধাক্কা মারলেও কিন্তু চার্জ পার্টিকেল স্যাটেলাইটের মোমেন্টামটা পাল্টায়। এইটাতে সেই কারণে সোলার অ্যাক্টিভিটি যখন ম্যাক্সিমাম হয়, ওরা তত তাড়াতাড়ি অরবিটাল ডিকে হয়, মানে বছরে 7 কিলোমিটার নেমে যেতে পারে অরবিট। তাকে এখানে থাকার কথা, সে 7 কিলোমিটার নেমে গেল, তাকে আবার টেনে যদি না তোলা হয়, সে কিন্তু তারপরে বছর আরও 4-5 কিলোমিটার নামবে। এই করতে 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 আস্তে আস্তে এত বেশি বাতাসে আসবে যে ওই ঘর্ষণে ফলে স্যাটেলাইটের ইউজফুলনেস বন্ধ হয়ে যাচ্ছে। সেই কারণে দামি দামি স্যাটেলাইট যেগুলো হাবল টেলিস্কোপগুলো আগে স্পেস স্যাটেলাইট করে ওগুলোকে আবার তুলে দিয়ে আসা হতো অরবিটে, প্রায় 50-60 কিলোমিটার উঁচুতে গিয়ে তুলে আবার তারপর ফিরে আসতো লোকে, মানে সায়েন্টিস্টরা। আর একটা যেটা মনে হচ্ছে যে এই যে ইসরোর তো বিভিন্ন প্রজেক্ট চলে, আগামী প্রজেক্ট মানে ভবিষ্যৎ প্রজেক্ট সম্পর্কে যদি একটু বলেন ইসরোর। দেখুন, প্রথম যেটা উনি বললেন যে আদিত্য L1 বহুদিন থেকে যাওয়ার কথা, আদিত্য L1-এ যে সূর্যের উপরে আপনি জানেন যে প্রচুর ম্যাগনেটিক ফিল্ড আছে এবং ম্যাগনেটিক ফিল্ডগুলো র্যান্ডামলি ওরিয়েন্টেড, খুব বেশি আমাদের পৃথিবীর মতো নর্থ পোল সাউথ পোল নেই। এবং সূর্য থেকে যে এই যে দেখছেন যে হিটটা বেরিয়ে আসছে, অধিকাংশ কেসেই কিন্তু বাইরের যেটাকে বলি আমরা প্লাজমা যে স্ফিয়ারটা দেখি, প্রায় 10⁶ ডিগ্রি, 1 মিলিয়ন ডিগ্রি গরম। আচ্ছা, খুব মজার ব্যাপার, সূর্যের পেটের মধ্যে টেম্পারেচার প্রায় 1 কোটি ডিগ্রি, সারফেস টেম্পারেচার মাত্র 6000, অথচ তার থেকে বাইরে এলে আবার টেম্পারেচার বেড়ে গিয়ে কিন্তু 10 লক্ষ। মানে ভেতরে বেশি, বাইরে বেশি, মাঝখানে আবার কম। করোনাল হিটিং। হ্যাঁ, এই যে করোনাল হিটিংটার কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডগুলো কন্টিনিউয়াসলি এরকম করে মুভ করে রিকানেকশন চলছে নর্থ পোলে, মানে এইভাবে যাওয়া ম্যাগনেটিক ফিল্ড আর এইভাবে যাওয়া ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঘর্ষণ লেগে রিকানেকশন চলছে, এনার্জি রিলিজ হচ্ছে। এই রিলিজ এনার্জিটা একদম ভেলোসিটি ফিল্ড, যেটা এই যে এটা মুভ করছে গোড়াতে, সেইটা দেখতে গেলে আপনাকে সূর্যের ডিশটাকে ঢাকতে হবে। এত উজ্জ্বল সূর্যটা যে আপনি ওই জিনিসের ভেলোসিটি মাপতে পারবেন না যতক্ষণ না আপনি সূর্যটাকে ঢাকছেন। আদিত্য L1-এর মেন মিশন হলো যে সূর্যের ডিশটাকে অ্যাবসলিউটলি ঢাকা হবে এক্স্যাক্ট অ্যামাউন্ট, বেশি ঢাকলেও হবে না, বেশি ঢাকলে আপনি গোড়াটা ঢাকা পড়ে যাচ্ছে, আবার কম ঢাকলেও হবে না, কারণ সূর্য থেকে এত ব্রাইট আলো আসবে যে আপনার এক্সপেরিমেন্টটা মার খেয়ে যাচ্ছে, যন্ত্রটা পুড়ে যাবে।
ফলে এটা খুব চ্যালেঞ্জিং মিশন যে সূর্যটাকে যে ডিস্কটা আছে এক্স্যাক্ট সাইজে আপনাকে ঢাকতে হবে যাতে করে আপনি এনার্জি রিলিজটা দেখতে পারেন। ফলে এটা একটা নাম্বার 1 চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে গগনযানে আপনি জানেন যে বিক্রম নামতে গিয়ে বিক্রম একবার আছড়ে পড়েছিল, ফলে যেখানে চাঁদের গায়েও ভারত এখন পর্যন্ত সাকসেসফুলি নামাতে পারেনি, ফলে আমরা মানুষ পাঠিয়ে সেই মানুষকে তো পৃথিবীতে ফিরিয়ে আনতে হবে। এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যেখানে ভ্যাকুয়াম চাঁদের গায়ে আমরা নামাতে পারিনি সেখানে বায়ুমণ্ডল থাকা পৃথিবীতে আমরা কাউকে ফেরাবো কেমন করে, তাতে আরও বেশি রিস্কি। তো সেইটা হচ্ছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে এই গগনযান যেটা ইন্ডিয়া করতে চলেছে। আমার কাছে এই দুটো এখন প্রথম, মানে অফকোর্স চন্দ্রযান 3 তো আছেই, চন্দ্রযান 3-তে বলা হচ্ছে যে আর অরবাইটারের দরকার নেই, কারণ আমরা অলরেডি 2টো অরবাইটার পাঠিয়েছি, 2টো অরবাইটার সুন্দর ডেটা দিয়েছে। চন্দ্রযান 1, চন্দ্রযান 2-তে, চন্দ্রযান 3-তে অরবাইটার থাকবে না, শুধুমাত্র ল্যান্ডার থাকবে। কাজে এই 3টে প্রজেক্ট আমি বলবো এখন ইন দ্যাট অর্ডার যে মোস্ট ইম্পর্টেন্ট এখন ইসরোর কাছে। আচ্ছা, মানে এর এখানে তো সঙ্গে একটু যোগ করতে চাইবো যে ভেনাস শুক্র গ্রহেরও একটা যাওয়ার কথা চলছে, ইসরো সেটাও প্ল্যান করছে। মানে কত বছর? হ্যাঁ, এই পরিকল্পনাগুলো একটু দীর্ঘমেয়াদী হয়, কারণ সময়টাও লাগে। বিজ্ঞানীরা পেলোডগুলো তৈরি করেন, তাদের বিভিন্ন ইনপুট থাকে, এবং আমাদের যদি জিএমআরটির কথা নেই, জিআয়ন মিটার রেডিও টেলিস্কোপ, অনেক সময় হয়েছিল যে এগুলো কবে লাস্ট পর্যন্ত হবে এরকম একটা কোয়ারি তৈরি হয়ে যায়, কিন্তু হয়, সেটা আমরা দেখেছি, এবং ইসরোর সাকসেস রেট অনেকটাই বেশি। আর আরেকটা, যেহেতু প্রফেসর চক্রবর্তী ব্ল্যাক হোল এবং এর বিশেষজ্ঞ, এক্সপোস্যাট বলে একটা স্যাটেলাইট এক্সরে পোলারিমিটার একটা লঞ্চ করার কথা চলছে। হ্যাঁ, ওটা পোলিক্স ছিল নামটা, বিশ্বজিৎ পাল যেটা করছে, সেটাও একটা প্ল্যান রয়েছে। ওটা পিগিব্যাক হবে সম্ভবত মেইন স্যাটেলাইট না, অন্য একটা স্যাটেলাইটের সঙ্গে পিগিব্যাক হিসেবে যাবে। আরেকটা যেটা মানে এই যে মানে ইসরোর যে একটা এনএসআইএল যে উইংটা, হ্যাঁ কমার্শিয়াল উইংটা, সেটা সম্পর্কে যদি একটু বলেন। এবং আমরা খুব আশা রাখছি যে সেখান থেকে মানে প্রাইভেটাইজেশনের জায়গাটা আসছে, বাণিজ্যিকরণ হচ্ছে, এবং একটা বৈদেশিক মুদ্রা মানে রেভিনিউ আর্নের একটা জায়গা হচ্ছে, সেই জায়গাটা যদি একটু দর্শক। হ্যাঁ, সেটা তো আছেই। তার সঙ্গে এনএসআইএল যেহেতু কমার্শিয়াল উইং, ওটা বানানোই হয়েছে ওই জন্য যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব। কিন্তু শুধু তাই নয়, যেহেতু আগে একটা ইসরোর একটা মনোপলি ছিল যে শুধু ইসরোই পাঠাতে পারে, এখন স্কাই রুট পাঠিয়েছে অলরেডি। তাছাড়াও পিক্সেল, অগ্নিকুল, ধ্রুবা, বেলাট্রিক্স এরকম কোম্পানিগুলো উঠে আসছে, স্টার্ট আপ কোম্পানি। তারা হয়তো ইসরোর ইউজ করেনি, হয়তো কেউ বাইরের কোনো লঞ্চ প্যাড ইউজ করেছে নাসার, বা কেউ এখনও রিসার্চ অ্যান্ড ডিজাইনিং ফেজে রয়েছে। তবে একটুখানি এই জায়গায় আমি একটু বাঙালি হয়ে একটু বাংলার কথা বলতে চাইবো। এইগুলো সবই জানেন তো একটু দক্ষিণ ঘেঁষা। হ্যাঁ, তো আমাদের যদিও দেখবেন এর মধ্যে অনেক বাঙালি জড়িত রয়েছে, তো আমি নিউ জেনারেশনদের বলবো আরও এগিয়ে আসতে এবং এই ধরনের স্টার্ট আপের কথা আরও ভাবতে। এবং একদম ওয়েস্ট বেঙ্গলে প্রেসিডেন্সিতে আমাদের রয়েছে অ্যাস্ট্রোফিজিক্সের শাখা। না, আমাদের আইসিএসপিতে আমাদের নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট প্রোগ্রাম আছে, স্পেস প্রোগ্রাম আছে। আমরা 42 কিলোমিটার অবধি রেগুলার আমরা বেলুনে করে যন্ত্র পাঠাই, এবং সেগুলো প্যারাশুটে করে নেমে আসে। এবং এগুলো মানে স্কুল কলেজের ছাত্ররা যন্ত্রগুলো বানায়, এবং সেই যন্ত্রগুলো প্যারাশুটে করে যখন নেমে আসে আপনার কাছে এক্স্যাক্টলি সেম ফিলিং হবে যেমন যখন স্পেস শাটল নামতে দেখতাম আমরা। আমি যখন ক্যালটেকে ছিলাম, স্পেস শাটল নামতে দেখতে যেতাম আমরা এডওয়ার্ডস এয়ারফোর্স বেসে। এই যে জিনিসটা ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, তার যে আপনার একটা মানে উন্মাদনা, সেটা কিন্তু আমি প্রচুর লোকের মধ্যে দিতে পেরেছি, যে আমরা রেগুলার বেসিসে এগুলো পাঠাই। এটা খুব লো বাজেটে, কিন্তু এটা করা সম্ভব, আমরা সেটা করব। আমরা যদি রকেটের দিকে যাচ্ছি না, কারণ আসার কথা একটা না রকেটগুলোর জন্য সমুদ্রের পাশে করা উচিত। অর্থাৎ আমরা দেখছি যে এই কারণে সাউথ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ঘেঁষাটাই কারণটা হচ্ছে আমাদের রকেট। অর্থাৎ পূর্ব ভারত এগিয়ে বা দক্ষিণ ভারত এগিয়ে সেটা কথা নয়, আমরা ভারতবাসী হিসেবে আমরা এগিয়ে চলেছি, মহাকাশ এক্সপ্যান্ড করছে আমরা জানি। এই যে ফান্ডামেন্টাল রিসার্চ আর তার পাশাপাশি যে অ্যাপ্লিকেশন এবং বাণিজ্যের জায়গাটা, এই যে ফ্লোটা চলছে, এটাও অন্তহীন হোক, এটাই আমাদের আশা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে আসার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও, আপনারা সঙ্গে রইলেন। খুব ভালো থাকবেন, নমস্কার। भारत की स्वाधीनता के संग्राम को लेकर